প্রায় ১৬০০ শহীদের জীবন এবং প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তথ্য নিয়ে জেনেছি সম্পূর্ণ এক চোখের দৃষ্টি হারিয়ে গেছে প্রায় ৩৯৫ জনের, এবং দু চোখের দৃষ্টি হারিয়েছে এই সংখ্যাটি আসলে কম নয়। এই দৃষ্টি ফেরাতে যে সকল চিকিৎসক কাজ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের গল্প আমরা শুনবো, এবং একই সঙ্গে যাদের আত্মদানের কারণে, যাদের চোখের বিনিময়ে বাংলাদেশ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, সেই গল্প আমরা শুনবো। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি আন্দোলনে আহতের দৃষ্টি ফেরানোর গল্প। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ৩ জন অতিথি। আমাদের সঙ্গে আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি দৃষ্টি হারিয়েছেন, অনিক। সঙ্গে আছেন ডাক্তার নিয়াজ আব্দুর রহমান, কনসালটেন্ট রেটিনা সার্জন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল। সঙ্গে আরও আছেন ডাক্তার লুবনা শারমিন, কনসালটেন্ট ডেন্টিস্ট্রি, প্রাভা হেলথ। আপনাদের ৩ জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই অনিক, আমরা গর্বভরে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি দৃষ্টি হারিয়েছেন বাংলাদেশের জন্যে। আমরা একেবারে শুরুতেই আপনার কাছেই গল্প শুনতে চাই যে কিভাবে ঘটনাটি ঘটলো, কোন তারিখে আপনি আহত হলেন, কিভাবে গুলিবিদ্ধ হলেন, যদি আমাদেরকে একটু বলেন। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে 18ই জুলাই মাদারীপুর সদরে 2 চোখে আমার গুলি লাগে এবং মাথায় প্রচুর বুলেট এবং পিলট যেটা বলে ওইটা আমার লাগে প্রচুর। তারপর আপনি কতটুকু দূরত্বে ছিলেন যখন গুলি লাগলো? দূরত্ব ছিল 5 ফিট কি 7 ফিট, এর বেশি হবে না। এর থেকে কাছ থেকে আমাকে শ্যুট করে, একটা শ্যুট করে প্রথম, আর 2 চোখ একবারে কিছুই দেখি না। তারপরে আবার শ্যুট করে আমার মাথার পিছনে এই বাম সাইডটা পুরো ঝাঁঝা হয়ে যায় মাথাটা। তারপরে আমাকে আমার ছাত্ররা টেনে নিয়ে তারপরে হসপিটালে পাঠায় একটা অ্যাম্বুলেন্সে। ওইখান থেকে আমাদের প্রথমে একটা প্রাথমিক চিকিৎসা, যেটা মাথায় আর কি একটা ব্যান্ডেজ করে দিছে। তারপরে আমাকে রেফার করে ঢাকা চক্ষু বিজ্ঞান এনআইইউতে, ওইখানে আমাকে ভর্তি করা হয়। মানে এই যে এনআইইউতে, মানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে আপনি আসলেন, এর আগে কত ঘন্টা পেরিয়ে গেছে আপনি গুলি? এর আগে প্রায় 1 দিন হবে, প্রায় 1 দিন। এই 24 ঘন্টাতে কোনো ট্রিটমেন্ট হয়? কোনো ট্রিটমেন্ট নাই, কোনো নাই। আমার 2 চোখ দিয়ে রক্ত ঝরতেছে, প্লাস প্রচুর ব্লাড গেছে। কিন্তু মাদারীপুরে কি চোখের কোনো হাসপাতাল ছিল না? আপনি কোথায় গেছিলেন? আমাদের মাদারীপুরেতেও তখন প্রচুর আন্দোলন, এর ভিতরে আমাকে কোনো জায়গায় নেওয়া সম্ভব না। আমাদের ফরিদপুর আনবো, এটাও অনেক কষ্ট হয়ে গেছে। মানে আপনি কোনো হাসপাতালে যেতে পারেননি? হ্যাঁ, কোনো যাইতে পারি না, পুলিশে ধরে নিয়ে যায়। তারপরে এক পর্যায়ে আমরা অনেক কষ্ট করে ভিতর দিয়ে আমাদের ওই রোড দিয়ে, তারপরে এক পর্যায়ে ফরিদপুর আসি, ঢাকা রেফার করে, ঢাকা আসতে পারি না। তারপরে দেখা যায় ফরিদপুর আসি, ফরিদপুর থেকে আমরা ভোরবেলা একবারে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি। তারপরে আমরা ওই ভোর 3টার দিকে আর কি রওনা দিই, যাতে কেউ আর কি এটা না করতে। তারপর আমরা ঢাকা চক্ষু বিজ্ঞানে আসি। ওইখানে আসার পরে আমাকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে 20 তারিখে অপারেশনের একটা ডেট দেয়। ডেট দেওয়ার পরে আমি আপনার এই মানে গল্পের আগেই একটু শুনতে চাই ডাক্তার লুবনা শারমিনের কাছে, যে অনেকের সঙ্গে আপনার পরিচয় ঘটেছে কখন, কিভাবে? মানে সেটা কি ঢাকায় আসার পরেই, নাকি সে যখন মাদারীপুরে ছিল তখন? ধন্যবাদ। ব্যক্তিগত জীবনে আমি স্টুডেন্ট লাইফ থেকে এই চ্যারিটিমূলক অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি ঢাকা ডেন্টাল কলেজের একমাত্র ফিমেল প্রেসিডেন্ট ছিলাম সন্ধানীর, এবং আমি সন্ধানী আই ডোনেশন সোসাইটিরও একজন গর্বিত মেম্বার। সন্ধানী ছাড়াও রোটারি করি। তো এই আন্দোলনে আহত রোগীদের ব্যাপারে আমি প্রথম থেকেই আমার মন টান ছিল। আমি কোভিডের সময় কিন্তু অনেক কাজ করেছি, এগুলা ব্যক্তিগত উদ্যোগে। তো যে এদের জন্য কি করা যায়, তো আমি যতটুকু আমার ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আহত রোগীদের ইনফরমেশন আমার কাছে এসেছে, সো তাদের জন্য চেষ্টা করেছি অনেককে করা যায়। এখন অনেককে কিভাবে পেলাম, মাদারীপুর অরিজিন, বাট আটলান্টাতে আমার একটা ফ্রেন্ড আছে, আমেরিকাতে খুব নাম করা ইমপ্ল্যান্ট সার্জন, ডক্টর সাইমা জেরিন লিরা। তো ও আমাকে নক করলো যে লুবনা, তুই মাদারীপুরে যত আহত রোগীর
একটু কি চেষ্টা করবি যে এদেরকে একটু বাংলাদেশের সবচেয়ে বেস্ট সার্জন দেখায় কিভাবে দ্রুত অপারেশনটা মানে করা শুধু যায়, চোখ না, মানে যে কোনো ধরনের যে কোনো surgery? ধরনের। আচ্ছা সেটা মাথায় গুলি, পায়ে গুলি, হাতে গুলি, আচ্ছা। অনেকও আমাদের কাছে এক রিক্সাওয়ালারও আমার আন্ডারে চিকিৎসা হচ্ছে। আমরা অনেকের গল্পে একটু ঢুকতে চাই আর কি। তো এখন ওই আমাকে যে পেশেন্ট লিস্ট দিল তার মধ্যে অনেক একজন, এবং আচ্ছা। আমাকে রিকোয়েস্ট করলো যত দ্রুত সম্ভব। তো আমার মাথায় তখন আসলো যে বেস্ট সার্জন বললে তো আমি মানে নিয়াজ ভাই বা মাহবুব ভাই যারা চোখের বাংলাদেশ ক্ষেত্রে আর কি। চোখের ক্ষেত্রে জি। ওনাদের অল্টারনেট কিছু পায় না, তো রোটারির সূত্রে ওনার সাথে আমার পরিচয় ছিল। তারপরে আমি অনেকের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করে ঢাকায় এনে ভাইয়ের কাছে পাঠাই বাংলাদেশ আই হসপিটাল। মানে ও আসছে আপনার যোগাযোগেই কি ঢাকায় এসছে? জি জি। আচ্ছা। এবং এই যাবৎকালে যতবার ঢাকায় এসেছে, তারপরে চিকিৎসা হয়েছে, টেস্ট হয়েছে, সবকিছু এই আমার ব্যক্তিগত আচ্ছা, উদ্যোগে। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার নিয়াজ আব্দুর রহমান আপনার কাছে জানবো যে আমরা শুনেছি আপনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই অর্থে আমরা বহুবার বাংলাদেশ আই হসপিটালের নাম শুনেছি, যারা একেবারে শুরু থেকে যে কটি হাসপাতাল তাদের দরজা খুলে দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশ আই হসপিটাল আসলে ছিল। অনেকের ক্ষেত্রে আপনার সঙ্গে ডাক্তার লুবনা শারমিনের কথোপকথনের পরে মানে অনেককে কোন দিন কিভাবে কি অবস্থায় পেলেন, তখন তার অবস্থা কেমন ছিল? যখন আন্দোলন আরম্ভ হলো, জি আমরা প্রথম রুগী চোখের গুলিবিদ্ধ রুগীটা 3 তারিখে পাই, 3 তারিখ, 5 তারিখের আগে। তো ওই 3 তারিখের পর থেকে এক এক করে আমাদের কাছে কিছু কিছু রুগী আসছে। আমরা যদিও প্রাইভেট হসপিটাল, জি ম্যাক্সিমাম রুগী সরকারি হাসপাতাল বলতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, এইসব জায়গায় এবং বিএসএমএমইউ এইসব জায়গায় যাচ্ছিল। তখনও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে হ্যাঁ, সরকারি খুবই হাসপাতাল সেবা দিবে কি দিবে না, যারা দিতে চাইবে দিলে তারা কোনো বিপদে পড়বে কিনা এরকম। কিন্তু বেসরকারির আরেকটা ঝামেলা ছিল যে বেসরকারি হাসপাতালেও কিন্তু আমরা জেনেছি যে অনেক হাসপাতালে গোয়েন্দা সংস্থার সদস্য যারা গিয়েছেন সিসিটিভি ফুটেজ খুলে নিয়ে এসেছেন, মানে ক্যামেরা খুলে নিয়ে, এরকম অনেক ধরনের। মানে এই শঙ্কার ভিতরে আপনারা কিভাবে এই ঝুঁকিটা নিলেন? আমাদের বাংলাদেশ আই হাসপাতালের টেলিভিশন সিসিটিভি কিন্তু থানা থেকে এসে নিয়ে গিয়েছিল। আচ্ছা কিন্তু আমার কাছে যখন প্রথম রোগীটা আসলো, আমার চেম্বারে আসার পরে আমি কোনো পাবলিসিটি নাই, কোনো কিছু নাই, একজন রেগুলার রুগী হিসেবেই তাকে আমরা চিকিৎসা করেছি। আচ্ছা। এইভাবে 5 তারিখের আগ পর্যন্ত যে কজন এসেছে, প্রাইভেটলি তো সবাই আসেনি, তখনও তো আমরা জিনিসটা বুঝতে পারিনি। এগুলো খুব বড় বড় অপারেশন, এগুলো ব্যয়বহুল অপারেশন। আমরা প্রাইভেট ইনস্টিটিউট, আমরা তো ফ্রি করে দিতে পারছি না, তাও আমরা যতটুকু পেরেছি স্বল্প মূল্যে করা আরম্ভ করেছি। তারপরেই আমরা ব্যবস্থাপনা আমরা বসলাম, যে যখন দেখলাম যে আরও আসা আরম্ভ করেছি কী করব, তখন আমরা প্রথমেই ডিসিশন নিলাম যে আমরা রুগীদের কাছ থেকে কোনো পয়সা নেব না, এই চিকিৎসাটা আমরা ফ্রি করে দেব। আর একটা অপারেশনের চার্জ যতই হয় 50% আমরা হাসপাতাল বিয়ার করব, সার্জনরা কিছু নেবে না। আর যে 50% সেটার মধ্যে হলো অপারেশনের সময় যেসব আনুষঙ্গিক জিনিস প্রয়োজন আমাদের ক্রয় করে আনতে হচ্ছে, বিভিন্ন জিনিস, এটা 50%। এই 50%-এর জন্য আমরা একটা উদ্যোগ নিলাম যে এটা রেজ করা যায় কিনা। আচ্ছা। প্রথমে আমার একটা বন্ধু, উনি বিলেতে থাকেন, ওনার গার্মেন্টসের ব্যবসা করেন, উনি আমাকে ফোন করলেন যে আমি তোমার কাছে কি রুগীরা আসছে? আপনার হ্যাঁ আসছে। বলে কি যে এর ব্যয় আমরা নিব। আমরা ঠিক আছে, 50% আমি দিব বাংলাদেশ আই হাসপাতাল থেকে, আর 50% তোমরা দাও। তার উদ্যোগটা হলো প্রথম। ঠিক তারপরেই ডক্টর লুবনা আমাকে ফোন করলেন যে আমার কাছে রুগী আছে, আপনি হেল্প করতে পারবেন না? আমি বললাম হ্যাঁ, আমরা অলরেডি শুরু করে দিয়েছি, রুগীকে আমার কাছে পাঠিয়ে দেন, আমরা যা করার করব। এবং ওনার উদ্যোগে প্রথম রুগী হলো অনেক। আচ্ছা, অনেককে অনেকে কি অবস্থায় তখন পেলেন? আমরা আমি যখন পেলাম তখন ওর অবস্থাটা ভালো না, কারণ ও এক চোখেও দেখতে পাচ্ছে না, ওর 2 চোখে গুলিবিদ্ধ। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে রিপেয়ারগুলো, প্রাইমারি রিপেয়ার জাতীয় চক্ষু বিজ্ঞানে হয়েছে, রিপেয়ারগুলো খুব ভালো হয়েছে। আচ্ছা। এবং যাতে আমি বুঝতে পারছি ভবিষ্যতে অন্তত বা চোখে আমরা একটা কিছু করতে পারবো, কিন্তু অনেক কিছু করার আছে, সেটা আসছে একটু পরে। ডান চোখটার ভিতরে ওর অনেক ব্লিডিং ছিল। ডান চোখটা ওর গুলিটা এমন জায়গা দিয়ে গেছে যে মাঝখানের দৃষ্টিটা চলে গেছে, সাইডের দৃষ্টি একই সঙ্গে 2 চোখ আঘাত পেয়েছে? একই সঙ্গে ওর তো সারা মুখে গুলি। ও আচ্ছা। সারা মুখে ছড়া গুলি তো মানে জি, 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 পুলিশরা শত 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 পেলেট যায় ওর মুখে, গলায়,
মাথায় অনেক পেলেট ছিল, তো ওর 2 চোখে গুলিবিদ্ধ, একটা একটা করে। বাঁ চোখেরটা মাঝখান দিয়ে যে সাইডে চলে গেছে, আর ডান চোখেরটা সাইড দিয়ে যে মাঝখানে চলে গেছে, আমি দেখেছি। এবং ডান চোখে অনেক ব্লিডিং ছিল। আমি জানি যে এই ব্লাডটাকে আমি যদি অপারেশন করে দেই তাহলে করে সাইডের দৃষ্টি চলে আসবে। আর বাটাকে পরে বলছি যে বাটা আরও অনেক কঠিন, কিন্তু বাটা দেখার সম্ভাবনা ভালো। এই ছিল ওর কন্ডিশন। যা হোক, আমরা এক এক করে চিকিৎসা করা আরম্ভ করলাম। প্রথমে আমি বাঁ চোখটাকে ক্লিয়ার করে দিলাম, ও সাইডে দেখা আরম্ভ করলো। ওর কিন্তু 2টা চোখে লেন্স বা ছানি যেটাকে বলি, গুলির জন্য 2টাই ভেঙে গিয়েছিল, এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সুন্দরভাবে এগুলোকে অপারেশন করে ক্লিয়ার করে দিয়েছে। ওর চোখ দুটা কন্ডিশন খুব ভালো ছিল। স্যার, আমি আপনার কাছে আসবো, আমি শুধু অনেকের কাছে একটু জানতে চাইবো যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আপনি কত তারিখে এসেছেন, ওই সময় আসলে আপনি কতটুকু সেবা পেয়েছেন? স্যার তো বললো যে আপনি পেয়েছেন, কি অবস্থা ছিল? আমরা শুনেছি যে ওই সময় চিকিৎসা পেতেও একটু ঝামেলা হয়, এরকম হাসপাতালের পক্ষ থেকেও ছিল আর কি। আমরা 20 তারিখে আসি, না 19 তারিখে আসি, তারপরে 20 তারিখে আমাদের অপারেশন হয়। ওই দিন তো প্রথমে সার্জারি হয়, তারপরে আমাদের উপরে আর কি ড্রেসিংটা করে, রক্তটা ব্লাডটা ঝরতেছিল ওইটা আর কি অফ করে। তারপরে 2 দিন পরে আবার ডানটা হয়, ডানটা করার পরে ওইটা ব্লাডটা অফ হয়। তারপরে আমাদের চিকিৎসা দিছে, মানে 15 দিনের জন্য রিলিজ দিয়ে দিছে, বাসায় যাও গিয়া, সমস্যা নেই। তা যাওয়ার পরে দেখতেছে আমার অনেক সমস্যা লাগতেছে, যে চোখে এখনও শুধু তো ব্লাড পরিষ্কার হয়েছে, চোখের জ্বালা যেটা আছে ওইটা কিছুই চোখে তো দেখতে পারতেছি না। তারপর চোখে যে জ্বালা পড়াটা ওটা আছে। দেন আমি এভাবে আবার 15 দিন পর আবার আসি। আসার পরে আমার ভর্তি করে, আবার ভর্তি করার পরে আমাকে আবার সে যে ডাক্তারের অপারেশন করছে সে আবার রিলিজ করছে আরেকজনের কাছে। তার কাছে করার পরে 1 সপ্তাহ ভর্তি রেখে তারপরে একটা অপারেশন করে, যেটা ছানি অপারেশন, মানে গ্যাপ রাখছে অনেক। তারপরে সিএলের জন্য অনেক করা লাগছে, মানে এটা জাতীয় চক্ষু বিজ্ঞানের কথা জাতীয় বলছেন? চক্ষু বিজ্ঞান, হ্যাঁ। ওইখানে অনেক ঝামেলা হয়েছে প্রথমে, কেন চিকিৎসা দিতে চায় না। চিকিৎসা হয়েছে একবারে মানে শেষ দিয়া, প্রথম দিয়া কোনো চিকিৎসাই হয় নাই। তা দিতে চাইতো না, ভয় পাইতো, ওই করতে পারতো, কিন্তু দিত না। তারপরে এই পর্যায়ে যায় আমাকে 1 সপ্তাহ পরে একটা অপারেশন, ছানি অপারেশন করে বামটা। তার 1 সপ্তাহ পরে আবার এটা জাতীয় চক্ষু বিজ্ঞানে? জাতীয় চক্ষু বিজ্ঞানে ফারাদ জাহান নাকি, ফারহাদ জাহান, ডক্টর ফারহাদ জাহান। ডাক্তার লুবনা শারমিন, আপনার কাছে আমি জানবো যে অনেক তো আসলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট গেছে, প্রথম দিকে একটু সেবা পেতে একটু ঝামেলা হয়েছে, কিন্তু নিয়াজ স্যার কখন অপারেশন করলেন? নিয়াজ স্যারের সঙ্গে আপনার যোগাযোগ, তারপরে কাদের স্যার পর্যন্ত যাওয়া, মানে এই সময়টা কখন হয়েছে সেটি একটু বলবেন। প্রথম যে অপারেশনটা অনেকে এনে ডক্টর নিয়াজ ভাইয়ের মাধ্যমে করালাম, তখন আর কি এটা কি জাতীয় চক্ষু বিজ্ঞানের পরে স্যার? পরে আমি নিজে জাতীয় চক্ষু বিজ্ঞানে গিয়েছি, গিয়ে অনেক পেশেন্টদের সাথে কথা বলেছি, ওখানে বেশ কিছু পেশেন্ট কালেক্ট করেছি, এবং প্রথম নিয়াজ ভাইয়ের কাছে যে অনেককে পাঠালাম, হ্যাঁ, চোখের জন্য। তো নিয়াজ ভাই আমাকে শুরুতে বলেছিল, টেস্ট করে সিটি স্ক্যান করেছিলেন, যে ওর 2 চোখই অবস্থা এরকম, মানে খুব একটা যে খুব ভালো বলবো তা না, কিন্তু চেষ্টা করলে একটা চোখে সফলতা আসতে পারে। ওই সিটি স্ক্যান রিপোর্টটা আমার ওই ফ্রেন্ড ডক্টর সাইমা জেরিন লিরা হার্ভার্ডের একজন আই স্পেশালিস্টকে দেখালো আমেরিকাতে, এবং ওই ডক্টর বললেন যে এক চোখ হয়তো ওই সফলতা আসতে নাও পারে, বাট অন্য চোখটা আসার সম্ভাবনা আছে, বাট অপারেশনটা খুব দ্রুত হতে হবে। এবং ওই ডক্টর কিন্তু নিয়াজ ভাইয়েরই বোধহয় অনুজ বা ছাত্রও হতে পারেন। ওই ডক্টর কিন্তু নিয়াজ ভাইয়ের সাথে কথা বলেছেন প্রায় আধা ঘন্টা ধরে। আর ফান্ডিংয়ের ব্যাপার বলি, প্রত্যেকটা স্টেপে ফান্ডিং লেগেছে। সো আমেরিকা থেকে ডক্টর সাইমা জেরিন লিরা ফান্ড রেজিং প্রোগ্রাম করলো, এবং বুয়েটের একটা টিম, ফোরাম 86, হ্যাঁ, এটা বুয়েটের একটা টিম ইউএসএ, ওরাও আমার সাথে যোগাযোগ করলো। কতজন সহযোগিতা করেছে? হ্যাঁ, ওরাও যোগাযোগ করলো, এবং অনেকের প্রথম অপারেশনের বিলটা স্পন্দন বি নামে একটা এনজিও আছে, ওরা রিকোয়েস্ট করলো যে ম্যাডাম আমরা এই বিলটা দিতে চাই। আমি কোনো সমস্যা নাই, হ্যাঁ। সো যখন আমি কাজে নামলাম তখন দেখলাম যে আসলে ফান্ডের অভাব হচ্ছে না, সমন্বয়ের অভাব দ্রুত অপারেশনের মানে করার জন্য। আচ্ছা, আমরা আসছি, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
আরোগ্যনিকেতনের এই পর্বে আমরা কথা বলছিলাম আন্দোলনে আহতের দৃষ্টি ফেরানোর গল্প নিয়ে। এই পর্যায়ে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদির, বিভাগীয় প্রধান, কর্নিয়া বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, আমরা জেনেছি ছাত্রদের কাছেই যে এক চোখের দৃষ্টি হারিয়েছে প্রায় 400 মানুষ, এর মধ্যে ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। দু চোখের দৃষ্টি হারিয়েছে অনেকে, কিন্তু কর্নিয়া প্রতিস্থাপন যাদের করা লেগেছে এই সময় আসলে ঝামেলাটা হয়েছে, কারণ এত কর্নিয়া তো আসলে বাংলাদেশের কাছেও নেই বা এত সহজে আমরা আসলে অন্য জায়গা থেকে নিয়েও আসতে পারছি না। কিন্তু আমরা জানলাম যে অনেকের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি হয়তো প্রথম কর্নিয়া সফলভাবে প্রতিস্থাপনের ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। এই কর্নিয়া প্রতিস্থাপন আপনি কখন কিভাবে করলেন এবং আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে হলো, অনেকের গল্পটা আপনার কাছে একটু জানতে চাই স্যার। ধন্যবাদ। অনেক জাতীয় চক্ষু বিজ্ঞানে এর আগেও এসেছিল প্রথম দিকে, এবং দ্বিতীয়বার যখন আসে তখন আমরা সিদ্ধান্ত নিই যে তার চোখে আমরা কর্নিয়া প্রতিস্থাপন করব। কিন্তু আমাদের চোখ, অনেকের চোখ কর্নিয়া প্রতিস্থাপনের জন্য ওই সময় উপযুক্ত ছিল না। তার ইনফ্লামেশন ছিল, আরো কিছু সমস্যা ছিল। তখন আমরা তাকে বললাম যে তুমি বাসায় চলে যাও, এই চিকিৎসাগুলো চলতে থাকুক, তারপর আমরা যখন কর্নিয়া সংযোজন করব, কর্নিয়া জোগাড় করতে পারবো, তখন তোমাকে ডাকবো। এবং আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম যে আমরা এই 24 ঘন্টার নোটিশে তোমাকে ঢাকায় চলে আসতে হবে, 24 ঘন্টার নোটিশে। সে এটা এগ্রি করে, তারপর আমরা সব ডিটেলস আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা নেপালে আমরা যোগাযোগ করি। আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞানের ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী নেপালের সঙ্গে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটা দুইটা কর্নিয়া সংগ্রহ করেন। আমরা কর্নিয়া আসার সাথে সাথে আমরা আগের দিন আমরা অনেককে বলি যে তুমি চলে আসো, এবং অনেক যথাসময় চলে আসে। চলে আসার পরে আমাদের কর্নিয়াটা আসে হলো বিকাল 4টার দিকে। 4টার দিকে আমাদের এনআইওতে এসে পৌঁছায়। পৌঁছানোর পরে আমরা 4:30টায় অপারেশন শুরু করি, এবং ওই দিন আমরা দুইটা পেশেন্টের অপারেশন করি, একজন অনেক, আরেকজন হচ্ছে ইসরাফিল। ইসরাফিলকে আমরা যেটা করি সেটা হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল গ্রাফট। আর অনেকের ব্যাপারে আমরা করেছি হলো অপটিক্যাল পিকেপি। অপটিক্যাল পিকেপি মানে এই চোখ দিয়ে সে দেখবে, দেখার জন্য এই অপারেশনটা করা হয়েছে। কিন্তু তার যে সমস্যা যেটা, সেটা হলো তার ছানি আছে। এই ছানিটার জন্য আমরা একটা চিন্তিত ছিলাম যে ছানিটা অপারেশন করবো কি করবো না। পরে যিনি ছানি অপারেশন করবেন, স্ক্লেরাল ফিক্সেশন আইওএল দেওয়ার কথা ছিল। পরে আমরা অন টেবিলে সিদ্ধান্ত নিলাম যে যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদের ক্যারোটোপ্লাস্টির রেজাল্টটা খারাপ হবে। পরবর্তীতে আমরা এই দরকার হলে সানি অপারেশনটা করব। তখন আমরা ক্যারোটোপ্লাস্টি করে ফেলি। ক্যারোটোপ্লাস্টি করার পর দেখা গেল যে তার কর্নিয়াটা খুব সুন্দর আছে এবং খুব ভালো কাজ করতেছে। এটুকু। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার নিয়াজ আব্দুর রহমান আপনার কাছে জানবো যে কর্নিয়া প্রতিস্থাপনের পরেও, আমি আপনার কাছে যাওয়ার আগে অনেকের কাছে একটু জানতে চাই যে কর্নিয়া প্রতিস্থাপনের পরেই কি আপনি দেখতে পাচ্ছিলেন কিনা, বা তখনও সমস্যা হচ্ছিল কিনা? তখনও সমস্যা হচ্ছিল, যে আবছার মতন আর কি, যে হাত না হলে বোঝা যায় এরকম একটা অবস্থা। ওরকমভাবে কিছু না। এবার কতটুক দেখা যায় ওটা বলতে পারবো না, একটু আর কি কাছ থেকে আর কি বোঝা যায় কয়টা ফিঙ্গার আছে, এটা একটু বোঝা যেত, বাট চেহারা বোঝা যেত না, কিছু করা যেত না। স্যারের কাছে এখন একটু জানতে চাই যে মানে কর্নিয়া প্রতিস্থাপনই তো আমরা মনে করি সমস্যার সমাধান শেষ, কেন তখনও সমস্যা কেন হচ্ছিল? আচ্ছা, তাহলে আগে বলতে হয় যে ওর তো আমি একটু আগে বলেছি 2 চোখে অপারেশন হয়েছে। এই চোখের ভিতরটা আমি আগে থেকে দেখে রেখেছিলাম। রেটিনার যেখান থেকে আমরা দেখি, লেখাপড়া করি, ওই অংশটা কিন্তু ভালো ছিল। ওরে এই চোখের গুলিটা সাইড দিয়ে লেগেছে। তাই আমি জানি যে যদি কোনোদিন কর্নিয়া সফলভাবে অপারেশন করা যায় তাহলে আমরা এই চোখের দৃষ্টিটা কিছুটা আনতে পারবো, এটা আমি প্রথম থেকেই জানি। এবং ওর যে কর্নিয়াটা ডক্টর কাদের করে দিয়েছেন, মানে অসাধারণ একটা ভালো অপারেশন। জি, মানে এর চাইতে ভালো সুন্দর কর্নিয়ার ইমপ্লান্ট হতে পারে না। আমি দেখে আই ওয়াজ সো থ্রিল যখন ও আমার কাছে আসলো, কিন্তু ও দেখতে পারছিল না, কারণ পিছনে একটা পর্দার সৃষ্টি। ওর তো অনেক ইনফ্লামেশন ছিল, যেটা ডক্টর কাদের বললেন, চোখের বাইরে ভিতরে ইনফ্লামেশন হয়ে হয়ে একটা পর্দার সৃষ্টি হয়েছিল চোখের পিছনে, ভিট্রিয়াসের সামনে। এটার জন্য কোনো আলোই ঠিক করে ঢুকতে পারছিল না। তো আমি যখন দেখলাম যে ওর সব ভালো আছে, কর্নিয়াটা এত সুন্দর হয়েছে, তাই আমি তখন ওকে এই গত সপ্তাহে এই পর্দাটাকে আমরা পিছন দিক থেকে, যে আমরা যেভাবে রেটিনা সার্জারি করি, এইটাকে আমি ডিসেকশন করে দিয়েছি। ডিসেকশন করার পরে গতকালকে ওকে আমরা হাসপাতালে মাপলাম, দেখলাম যে ওকে চশমা দিয়ে, যেহেতু ওর লেন্স নাই তাই একটু পুরো চশমা দিতে হয়, সেটা দিয়ে 612 বা
পুরো চার্টের লাস্টের 2 লাইন ছাড়া সব দেখতে পারে এবং বড় অক্ষর সব পড়তে পারে। সো আমরা খুবই খুবই খুশি যে ওর এত ভালো কর্নিয়া স্থাপন হয়েছে এবং আমরা অপারেশন করে সবটা ক্লিন করে দিতে পেরেছি। ও এখন একটা সফল ওর সার্জারি হয়েছে। এটা আমি ডাক্তার লুবনা আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটা ছাত্রকে ঘিরে তার দৃষ্টি ফেরানোর জন্য আপনাদের এত জায়গায় যে আপনারা নক করছেন বা যোগাযোগ করছেন, মানে এটি ভেতরে ভেতরে আপনাদের কতটা আনন্দ দিয়েছে? গতকাল আমি বলি, আমি অফিসে ছিলাম আমার পেশেন্ট নিয়ে। ডক্টর নিয়াজ ভাই যখন আমাকে ফোন করে জানালেন যে লুবনা অনেক লাস্টের 2টা লাইন ছাড়া বাকি সব পড়তে পারছে, এরপরে মনে করেন যে আমি কাজ করব কি, আমি তখন থেকেই কিন্তু আমি কান্না শুরু করছি। বটেই। অনেকের একটা কথা ছিল আমার দৃষ্টি আসলে আমি একটু ম্যাডামকে দেখব, আমার যারা অপারেশন করছে তাদেরকে একটু দেখব। এটা যে কত আনন্দের, এবং ওর জন্য পুরা আমেরিকা থেকে বাংলাদেশ এত মানুষ ওর জন্য দোয়া করেছে, এটা চিন্তার বাইরে। অনেকের কাছে জানতে চাই কেমন লাগলো তখন, এই যে দেখার আগ্রহ ছিল যে যারা আপনার দৃষ্টি ফেরানোর জন্য এত চেষ্টা করলো তাদেরকে দেখার আগ্রহ কেমন ছিল, বা মানে দেখতে পাওয়ার পরে আনন্দ কেমন ছিল? দেখার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ছিল, কিন্তু তখন তো দেখতে পাইনি। যখন আমাকে স্যারের চশমা ধরলো, মাশাআল্লাহ আমি অনেক ভালো দেখতেছিলাম। তখন আমার ভিতরে এত কাজ করছিল যে আমি ম্যাডামকে দেখব এবং যারা আমার অপারেশন করছে তাদের সাথে সাক্ষাৎ করবো, একটু দেখবো তারা আমার এত ভালো অপারেশন করছে। আমি তো কখনো ভাবি নাই যে এত দ্রুতভাবে আমি চোখে আলো ফিরে পাবো। যাও একটা ফিরে পেয়েছি, যেটা বাম চোখটা, যেটা দিয়ে আমি দেখতে পাচ্ছি। এখন আমার ভিতর যেটা কাজ করতেছিল যে কেমনে আবার স্যার ম্যাডামের সাথে আবার যোগাযোগ করতে পারি, তাদের সাথে কেমনে দেখা করতে পারি, এটা নিয়ে অনেক হ্যাপি। আমি অন্য একটি প্রশ্ন অনেক আপনার কাছে করতে চাই যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের ভুলে গেছে সবাই অনেক ধরনের কষ্টের কথা, যন্ত্রণার কথা, যারা আসলে এই বাংলাদেশকে নতুনভাবে পথ দেখালো। কিন্তু এই যে একটি রোগীকে বা একজন অনিককে ঘিরে এত মানুষের চেষ্টা, ওই যে ম্যাডাম বলছিলেন যে আমেরিকা থেকে বাংলাদেশ এত মানুষের চেষ্টা, এত চিকিৎসক, যতগুলো সার্জারির প্রয়োজন হয়েছে সবগুলো সবাই যে যার মতো করে করেছে, কেমন লাগে, মানে এই বিষয়টা কেমন লেগেছে? আসলে এটা অনেক আনন্দদায়ক, এটা অনেক গর্বের একটা বিষয় যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সার্জারি হয় এবং তারা এত সুন্দর কাজ করতে পারে। এটা আমি নিজে প্রমাণ যে এত সুন্দর সার্জারি হয় বাংলাদেশে। আমি একটু ডাক্তার নিয়াজ আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যদি সিরিয়ালি আমাকে যদি বলেন যে এক অনিকের কতগুলো সার্জারি আসলে লেগেছে, এবং সাধারণত ছাত্র ছাড়া অন্য কেউ আহত হলে এত গুরুত্ব কি আসলে পায় কিনা, সাধারণত আমি আপনার অভিজ্ঞতাই জানতে চাই অন্যান্য রোগীদের ক্ষেত্রে, বা এটি একটি পরিবারের পক্ষে আদৌ সম্ভবও কিনা, মানে এতগুলো সার্জারি করা, এত খরচের ব্যাপার-স্যাপার, স্যার একটু বলবেন। ওর অন্তত 6-7টা সার্জারি হয়েছে, তার মধ্যে 3-4টা বড় বড় সার্জারি হয়েছে। যেমন কর্নিয়া প্রতিস্থাপন তো আমরা চিন্তাই করতে পারি না সবার ক্ষেত্রে। লাস্টে যে কর্নিয়ার ইমপ্লান্ট যেটা ডক্টর কাদের করে দিয়েছেন, এটা হলো যতগুলো সার্জারি হয়েছে তার মধ্যে একটা বিশাল ব্যাপার, কারণ কর্নিয়া পাওয়া মুশকিল। আমরা যে রেটিনা সার্জারি করি এটা আমরা করতে পারি, কারণ যন্ত্রপাতি আছে, এটা যে কোনো সময় যে কোনো মানুষকে করতে পারি, যদিও খুবই ব্যয়বহুল বেসরকারি পর্যায়ে। আর কর্নিয়ার সংস্থাপন এটা টাকার সাথে এটা কোনো সম্পর্ক নেই, বিকজ এটা আরেকজন মানুষের চক্ষু দান করা কর্নিয়াকে লাগাতে হবে, এবং লাগাবার যে সার্জারিটা এটাও খুব ব্যয়বহুল। যাও এটা তো সাধারণত ফ্রি করা হয় যদি সরকারি পর্যায়ে হয়। আমরা যদি টাকা হিসাব করি, বহু লক্ষ টাকার সার্জারি, ওর 5-6টা 7টা অপারেশন হয়েছে। এটা যে কোনো পরিবারের পক্ষে, বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা অ্যাফোর্ড করা খুবই খুবই কঠিন, যেটা ওর হয়েছে এ পর্যন্ত। এবং শুধু ওর না, এরকম যতজনকে আমরা চিকিৎসা করছি, এটা টাকার সাথে এখন আর এটা হিসাব করা যায় না। আমরা সরকারি পর্যায়ে তো তাদের ফ্রি অপারেশন, আমাদের বাংলাদেশ হাই হাসপাতাল থেকেও ফ্রি, রুগীর জন্য ফ্রি। আমরা যেভাবে পারি টাকা পয়সা উঠাচ্ছি, সেটা আমাদের ব্যাপার, কিন্তু রুগীর জন্য এটা ফ্রি। তাহলে করে এই যে সার্ভিসটা আমরা সব ডাক্তাররা এবং সব ইনস্টিটিউশন সরকারি বেসরকারি দিচ্ছে, এটা মূল্যায়ন করা সম্ভব না। আমি অধ্যাপক আব্দুল কাদের আপনার কাছে একটু জানতে চাইবো যে
কর্নিয়া প্রতিস্থাপনের কথা আমরা শুনলাম যে আপনার হাত ধরেই প্রথম দুজনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এরকম কতজনের কর্নিয়া প্রতিস্থাপন করা গেল বা এখনো সংকট কি পর্যায়ের, কর্নিয়া পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এই কর্নিয়া প্রতিস্থাপন এবং কর্নিয়ার সংকটের বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই, বাস্তবতা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি। জি স্যার। আমাদের বাংলাদেশে এখন 5 লক্ষ মানুষের কর্নিয়া দরকার। জি। 5 লাখ, 5 লক্ষ মানুষের কর্নিয়া দরকার, যাদের এই মুহূর্তে ট্রান্সপ্লান্ট করা দরকার, জি। যারা দৃষ্টিহীনতায় ভুগছে। এবং আমাদের দেশে সন্ধানী একমাত্র সংগঠন, সন্ধানী ইন্টারন্যাশনাল চক্ষু ব্যাংক, তারা কর্নিয়া সংগ্রহ করে এবং সংযোজন করার জন্য আমাদের কাছে সাপ্লাই করে। তো 1984 সাল থেকে এ পর্যন্ত প্রায় 5,000-এর কাছাকাছি কর্নিয়া সংগ্রহ হয়েছে এবং এখান থেকে প্রায় 4,000-এর কাছাকাছি আমরা সংযোজন করতে পেরেছি। এটা হলো 84 সাল থেকে এ পর্যন্ত। আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, গত বছর আমরা 26টা কর্নিয়া কালেক্ট করতে পেরেছি, এবার এ পর্যন্ত 19টা কর্নিয়া। তো কর্নিয়ার মানে প্রাপ্যতা এত কম, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে প্রতি বছর আমরা কমপক্ষে 500 কর্নিয়া সংযোজন করা উচিত এই মুহূর্তে, খুব ইমার্জেন্সি যেটা। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং আমি সেই বিষয়ে স্যার যাব। আইন। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে ছাত্রদের ব্যাপারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি বেসরকারি সবাই তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করার চেষ্টা করেছে। আপনি জানেন, আমরা দেখছিও যে দুজন ছাত্রকে ইতিমধ্যে থাইল্যান্ডেও পাঠানো হয়েছে, তাদের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই যে কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে ছাত্রদের বা এই আন্দোলনে আহতদের কতজনের কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন, বা তাদের জন্য আসলে এই জরুরিয়াতটা বা এই গুরুত্বটা আসলে কিভাবে অনুধাবন করছে সরকার, বা আসলে কি করা হচ্ছে? আমি ছাত্রদের বা এই আন্দোলনের পরিস্থিতির বিষয়টি জানতে চাই। জি, বুঝতে পেরেছি। এটা হলো যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের এখন নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা আরেকজন এসেছেন সহকারী, ওনারা দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা হলো যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা দেখছেন যে বিশেষ করে অন্ধ যারা তারা তো কিছু দেখে না, বিশেষ করে 2 চোখ অন্ধ আছে, এরকম আমাদের প্রায় 40 জনের কাছাকাছি আছে যারা 2 চোখ অন্ধ। 2 চোখ অন্ধ মানে সে দেখে না, তাদের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা হলো প্রায় 40 জনের কাছাকাছি। আর 1 চোখ নষ্ট হয়ে গেছে যাদের, তাদের কর্নিয়া ট্রান্সপ্লান্ট না করলেও চলবে, তার কারণ তার একটা চোখে দেখে। কিন্তু আমাদের ইমার্জেন্সি হয়ে গেছে 40 জনের মতো। কিন্তু 40 জনের ভিতরে আমরা এই 40 জনের ভিতরে কর্নিয়া পাবার ক্ষেত্রে আপনারা কোন পর্যায়ে আছেন? বিদেশ থেকে মানে নিয়ে আসা বা বাংলাদেশে কেউ দান করা, এটা কি সম্ভব কিনা এই 40 জনের কর্নিয়া প্রতিস্থাপন? এটা অবশ্যই সম্ভব। এখন প্রবলেম যেটা হয়েছে যে আমরা যে অনেকের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলাম, অনেকের চোখটা স্টেবল হয়েছে সেই জন্য, কিন্তু আমরা যে ম্যাক্সিমাম হলো গুলিটা চোখের ভিতরে ঢুকে কর্নিয়া নষ্ট করে, লেন্স নষ্ট করে, রেটিনা অনেক সময় রেটিনা নষ্ট করে ভিতরে চলে গেছে, রেটিনা ডিটাচমেন্ট আছে, বিভিন্ন রকম সমস্যা আছে, তাদের অপারেশন হয়েছে। এবং অনেকের চোখের ভিতরে তেল দেওয়া আছে, সিলিকন অয়েল দেওয়া আছে। যতদিন সিলিকন অয়েল থাকবে ততদিন কিন্তু আমরা এটা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারবো না। কারণ এই জন্য যে সিলিকন অয়েল যদি দেওয়া থাকে তাহলে তার কর্নিয়াটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই 40 জনের জন্য যে কর্নিয়াটা এখন আমাদের পাওয়াটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি চোখটা রেডি করা, অপারেশন করার জন্য চোখটা প্রস্তুত করা। এই প্রস্তুত করাটা যাচ্ছে না, এই জন্য যে তেল যদি আমরা দেই, এটা আমাদের ডাক্তার নিয়াজ রহমান স্যার উনি ভালো বলতে পারবেন যে আমরা কতদিন পরে তেলটা রিমুভ করবো। মানে স্যার, আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি যে চোখ যদি স্টেবল হয় আর একটু সময় যদি যায়, মানে এই 40 জনেরই দৃষ্টি ফেরানো সম্ভব 1 চোখে হলেও, এরকম আপনি প্রত্যাশা করছেন? জি, প্রত্যাশা করি। এবং কর্নিয়াটা আমরা যে কোনো সময় পাবো, যদি আমরা যখন বলবো তখনই আমরা কর্নিয়া পেয়ে যাবো। সেভাবে বাইরে বিশেষ করে নেপাল এবং আমেরিকা, ইউএসএ রেডি আছে, যোগাযোগ হচ্ছে আর কি। স্যার, আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন স্যার। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সময় হলো আরো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পরে। ডাক্তার নিয়াজ, আপনার কাছে জানতে চাই যে যেমন অনেকের ক্ষেত্রে হয়েছে যে কর্নিয়া প্রতিস্থাপন করার পরেও দৃষ্টি সেভাবে ফেরেনি, এরপরে আবার একটি অপারেশন করা লেগেছে, একইভাবে যে 40 জনের 2টি চোখ হারিয়ে গেছে বা 39 জন যাই বলি না কেন, তাদের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার যেহেতু কোনো ঘাটতি নেই বা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বিদেশে যোগাযোগ করা হচ্ছে, তাদেরও যদি আসলে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়, সবাই কি
দেখার সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন কিনা, নাকি এখানেও কোনো বিজ্ঞানসম্মত কোনো ঝামেলাও আসলে আছে আপনার কাছে জানতে চাই। যে আমাদের চোখটা কিন্তু খুব ছোট একটা অঙ্গ, জি স্যার। এবং গুলিটা একটা প্যালেট, একটা গোল, একটা ছোট্ট একটা বল বিয়ারিং এর মতন। একটা বল বিয়ারিং যদি একটা আমাদের চোখের ভিতরে ঢুকে যায়, সে কিন্তু চোখকে অনেকভাবে আঘাত করতে পারে। জি। আচ্ছা, অনেকের ব্যাপারে একটা চোখে এটা কিন্তু ঠিকই মাঝখান দিয়ে চলে গেছে, যেখানে তো মাঝখানে দৃষ্টি নেই, কিন্তু লাকিলি অন্য চোখে এটা সাইড দিয়ে গেছে বিধায় ওই চোখে এত কিছু করার পরে সে এখন দেখতে পাচ্ছে। কিন্তু এটা সবার ক্ষেত্রে সেটা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝখানে অথবা চোখের যে নার্ভ, এই দুটোর একটা আঘাত হয়ে গেছে। তাদের কিন্তু যতই আমরা কর্নিয়া সংযোজন করি, ভালো দৃষ্টি আসবে না। তাহলে এটা ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়াল আমাদের পরীক্ষা করে বলতে হবে তার দৃষ্টি পাওয়ার সম্ভাবনা কতটুকু। এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি যে বিদেশে গেলেই আমাকে চিকিৎসা করে অথবা দেশে চিকিৎসা করলেই আমি ভালো হয়ে যাব তা না। কোথায় ইনজুরিটা হয়েছে, গুলিটা কোথা দিয়ে গেছে, সেটা হলো 1 নম্বর কথা। এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাড়াও মানে আপনি নিজে বা চ্যারিটি করে বা এখনো আপনার আন্ডারে বা আপনার নেটওয়ার্কের ভেতরে কারা আছে, কাদের জন্য আপনি এখনো লড়ে যাচ্ছেন? অনেক ছাড়াও আন্দোলনে আহতদের রোগীদের কাজ করতে যে অনেক, মানে আমি শুধু এটা বলেছি যে আমার কাছে আন্দোলনে আহতদের রোগীর তথ্য দাও, বাকি দায়িত্ব ইনশাল্লাহ উপর আল্লাহ আর আমাদের। হ্যাঁ, তো অনেকেরই তথ্য আসছে। এর মধ্যে শনির আকড়াতে একজন রিক্সা পুলার আছেন, গুলিতে ডান হাতটা একেবারে অকেজো হয়ে গেছে। তো তাকে এনে ওই অর্থোপেডিক হসপিটালে চিকিৎসা করানো, ফিজিওথেরাপি, ওয়াক্স থেরাপি করানো, এবং সে তো রিক্সা পুলার, সে তো এখন আয় করতে পারছে না, তার সংসার চালানোর খরচটা পর্যন্ত আমরা বিয়ার করার চেষ্টা করছি। সো অনেকের মতো অনেকের, যেমন অনেককে আমি প্রত্যেকটা রুগীকে একটা প্রশ্ন করতাম, একটা কথাই বলতাম। একটা সময় অনেকের একটা কথা আমার কানে আসছে যে ও সুইসাইড করতে চায়। কতখানি মানসিক আঘাত। তো আমি সবসময় কাউন্সিলিং করার চেষ্টা করেছি। দেখো বাবা, সবসময় মনোবল রাখবা, পজিটিভ রাখবা, আল্লাহর উপর ভরসা করবা। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকলে সবই সম্ভব। আমরা আছি সারা জীবন তোমাদের পুনর্বাসনের জন্য, তোমাদের ট্রেনিং করে সেই ব্যবস্থা আমরা সারা জীবন ইনশাল্লাহ করে যাব। তো আমি শুরু থেকে এই মাদারীপুরে যত রোগীর তথ্য, তাদেরকে আনার কতজনের সংখ্যাটা কত হবে মাদারীপুরে আহত? মাদারীপুরে থেকে শুরু করে ঢাকায় সব মিলায় 15 থেকে 20 জন জি আমার আন্ডারে। এবং এর মধ্যে এমন না যে আমি ভুয়া পাই নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এর মধ্যে এগুলো আছে আর কি। সো অনেকে আন্দোলন, আমি অনেকের কাছে একটু জানতে চাইবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মানে আপনাকে কোন ধরনের আর্থিক সহায়তা বা কিছু কি পেয়েছেন বা কোনো প্রতিশ্রুতি আপনার জন্য আছে কিনা? সিটি ফাউন্ডেশনের সাথে আপনার যখন ওই যে কর্নিয়ার ট্রান্সফার করতে আসি, তখন এই জাতীয় চক্ষু বিজ্ঞানে একজন ভাই আসে, হয়তো আমি চিনি না, আমার বড় ভাই সাথে আলাপ হয়েছে। তারা বলছে যে ওর একটা ফর্ম দিয়ে গেলাম, এটা জুলাই সিটি ফাউন্ডেশনের, এটা জমা দিলে হয়তো কিছু পাবে বা এটাই। তারপর আমার ভাই ওই ফর্মটা নিয়ে জমা দেয়। এরপরে এখন তো আর কোনো মানে আপনারা কোনো সহযোগিতা আর পাইনি, ফাউন্ডেশন বা কারো কাছ থেকে টাকা পাননি? টাকা পাইনি, কিন্তু এই যে আমাদের সাথে যারা আছেন এরপর আর কিছু লাগে না, ঠিক আছে? যে ম্যামে যেটা করছে এদের অনুদান অবদান কখনো মানে এটা ওনারা সব দিয়ে দিলেও তো আপনার যেটা প্রাপ্য সেটা তো আপনাকে আসলে পেতে হবে। কিন্তু আমি আপনাকে এই অর্থে আশ্বস্ত করছি যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী যিনি, তিনি তো তার ভাই হারিয়েছেন, মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তারা পর্যায়ক্রমে দেয়া শুরু করেছেন। আমরা আশা করছি যে তালিকাভুক্ত হলে আপনি পর্যন্ত অবশ্যই এই সহযোগিতা আসতেই হবে, আমরা বিশ্বাস করি। আমরাও চেষ্টা করব আপনাদের কাছে যেন সেটি পৌঁছে যায়। ডাক্তার নিয়াজ আব্দুর রহমান, আপনার কাছে জানবো যে আমি অনেকের বাইরে বাংলাদেশ আই হাসপাতাল এখন পর্যন্ত কতজনের সেবা দিয়েছে, মানে সেই গল্পটা বা সেই তালিকাটা বা সেই জটিলতাগুলো একটু স্যার জানতে চাই। একদম পুরোপুরি সমীক্ষাটা সব হাসপাতাল মিলে আমার কাছে নেই, কিন্তু আমি বাংলাদেশ আই হাসপাতালের গল্পই জানতে 200 জনের উপরে আমাদের কাছে ঘুরে গেছে। এর মধ্যে প্রায় 100 জনের উপরে আমরা অপারেশন করে ফেলেছি কোনো না কোনোভাবে, সেটা কর্নিয়া হোক, রিপেয়ার হোক, রেটিনাল সার্জারি হোক, আমরা 100-র উপরে আমরা অপারেশন। মানে আপনাদের কোনো সার্জন এটার জন্য কোনো টাকা নেয়নি? না, আমরা প্রথম
5 তারিখের আগে তো আমরা বুঝতে পারিনি, তো প্রথম 1-2 রোগী কিছু পেমেন্ট করে গেছে পড়ে গেছে, আচ্ছা। এবং আবার তাদের একজনকে আমরা কিছু টাকা ফেরতও দিয়েছি পরে যখন এসেছে। আর তারপরে আমরা যখন 6-7 তারিখের দিকে আমরা ডিসিশনটা নিয়ে ফেললাম, 7 কি 8 তারিখে, তখন থেকে আমরা রুগীদের কাছ থেকে কোনো পয়সা নিইনি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অনেক, আপনি তো আমাদের মধ্যমণি, আপনি আসলে বাংলাদেশেরই মধ্যমণি। এই দৃষ্টি হারানোর পরে, এই এত যন্ত্রণা নেবার পরে আপনি আত্মহত্যাও করতে চেয়েছিলেন। এখন বাংলাদেশকে আসলে যেভাবে দেখছেন, এই যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কারের কথা হচ্ছে, নানা ধরনের ঝগড়া বিবাদ হচ্ছে, এই সব কিছু মিলে মানে যেমন বাংলাদেশ একজন ছাত্র আসলে চাই, বাংলাদেশ কি সেই পথে হাঁটছে, নাকি মনের ভিতরে কতটা যন্ত্রণা আছে? আসলে আমি তো আমি তো অত দেখি নাই বা শোনেন তো? টেলিভিশন শুনতে খুবই কম শুনছি। আচ্ছা, আর যতটুকু শুনছি যেটা বোঝা এমনি ভালোই এগিয়ে যাচ্ছে। আর এদের ছাত্র যারা যেটা চাইতেছে, এদের যে আমরা আহত হয়েছি, এরা চাচ্ছে মূল ট্রিটমেন্ট, যে এদের দ্রুতভাবে যত দ্রুত হোক ট্রিটমেন্টটা চায়, ঠিক আছে। এখন এই ট্রিটমেন্টটা আসলে সরকার কীভাবে বহন করতেছে এটা তো আমার কাছে ওরকমভাবে কোনো নলেজ নেই যে আমি বলতে পারবো, ঠিক আছে। আর আমার বিষয়টা হয়েছে, আমি যখন চক্ষু বিজ্ঞানে ভর্তি হই, আমাদের মাদারীপুরে এক সময় আর কি পরিচয় দেয় মাসুম বিল্লাহ। সে আমাকে দেখার পরে এই যে আমাদের ম্যাডাম, তার কাছে আর কি কেসটা হস্তান্তর করে, তারপরে সে আমাদের দেখে এরকম। মানে কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা এখন ট্রিটমেন্ট চান বাস্তবতার কারণেই, কিন্তু তার থেকে বেশি কিছু আপনারা আগে চেয়েছেন। আপনারা প্রয়োজনে প্রথম দিকে তো আসলে বাংলাদেশটাকেই সংস্কার করতে চেয়েছেন। সেই চেষ্টাতে তো আসলে কেউ চোখ দিয়েছেন, কেউ হাত পা দিয়েছেন, কেউ তো জীবনই দিয়ে ফেলেছেন। ডাক্তার লুবনা শারমিন, আপনার কাছে জানতে চাইবো যে আরও কত জনের নাম আসলে আপনি আমাদেরকে বলতে পারেন, যে যাদের নাম আমরা জানি না কিন্তু তারা আসলে সহযোগিতা করেছে বা এখনো করে যাচ্ছে? ধন্যবাদ। এগুলা সংখ্যায় অগণিত বলবো। এই কারণে মানুষ চায় যে এইসব ক্ষেত্রে ফান্ডিং করতে। ব্যক্তিগত পর্যায়েও আছে অনেকে, আমার ঢাকা ডেন্টালের স্যার ম্যাডাম, অনেক সিনিয়ররাও ফোন করেছে। অনেকে নাম বলতে চায় না, করতে চায়, করেছে। হ্যাঁ, সো করেছো। হ্যাঁ, তো ফান্ডিংটা ব্যাপার হচ্ছে কি, তারা একটা অথেন্টিক জায়গা খুঁজে দিতে চায়, যে প্রপার ওয়েতে ওই টাকাটা খরচ হোক। আমরা রুগীর পেশেন্টের হাতে কোনো টাকা দিব না, আমরা রুগীর চিকিৎসার দায়িত্ব নিব, খরচ দিব, তাদের আসা যাওয়ার। আমি শুধু ছোট্ট একটি বিষয় জানতে চাই যে এই অনেকের মতো যাদের হাত পা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যাপারেও আপনারা কোনো চিন্তা করেছেন কিনা বা কিছু করছেন কিনা? জি, এটাই আমার প্রশ্ন। সেটা হলো যে এই কাজটা করতে গিয়ে আমার ইংল্যান্ড থেকে একজন আইটি প্রফেশনাল, উনি আইটি টিচার, সে আমার সাথে বাংলাদেশে এসে যোগাযোগ করেছে যে তাদের একটা পুনর্বাসনের ইচ্ছা আছে। তো আইটি রিলেটেড একটা ট্রেনিং সেন্টার করার একাডেমি। তাই আমি বলছি, আমি আপনার সাথে একটা বিষয় এগ্রি হইলে কাজ করব। সেটা হলো যে আপনি যদি এই আহতদের ছাত্রদের নিয়েও কোনো কিছু উদ্যোগ নেন, তাদেরকে ট্রেন্ড আপ করা, কম্পিউটারে হোক, যে কোনোভাবে হোক, যেন তারা কিছু করে খেতে পারে। আমি একদম শেষ প্রশ্ন হিসেবে ডাক্তার নিয়াজ আপনার কাছে জানতে চাইবো যে গত সরকারের সময়ও আমরা বার্ন ইনস্টিটিউটে, আপনি জানেন যে ভুটান থেকে একজন নারী চিকিৎসা নিতে বাংলাদেশে এসেছিলেন। আমরা প্রতিবেদনে করেছিলাম যে বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে অন্য দেশ থেকে। এরকম কিন্তু অনেকের চেম্বারে কিন্তু আসে, যেগুলো হয়তো রিপোর্ট সেভাবে হয় না। কিন্তু এই যে আমাদের আহত ছাত্ররা বা অনেক ক্ষেত্রে মনে করে যে আমি বিদেশেই আগে ট্রিটমেন্ট নিব, তারপরে দেশে আসবো, এর মধ্যে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য নানা ধরনের রোগাক্রান্ত হচ্ছে বা পরিস্থিতি জটিল হচ্ছে। কিন্তু এমন একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে, এমন সময়ে, এই সময় আসলে ছাত্র বা অন্যদের হঠাৎ করে দেশের বাইরে যাওয়ার পরিস্থিতিও আসলে তৈরি হয়নি। কিন্তু তারপরেও এই যে এত বড় একটি ধাক্কা বা যা কিছু আপনারা সামাল দিলেন, মানে এটির মাধ্যমে কি বলা যায় যে চোখের কোনো কিছুর ক্ষেত্রে বাংলাদেশের কোনো রোগীদের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কি নেই? এটা একটা বার্নিং প্রশ্ন সবার কাছে, স্পেশালি এখন যারা সরকারে আছেন, আমাদের স্বাস্থ্য বিভাগ পরিচালনা করছেন, তাদের কাছে প্রতিদিনের প্রশ্ন যে আমি শুধু চোখের ব্যাপার এবং এই ছাত্রছাত্রীদের কথা বলছি, বৈষম্য বিরোধী যারা চোখে আঘাত পেয়েছে, তাদের বিদেশে যাওয়ার প্রয়োজন কতখানি।
জ্বলন্ত উদাহরণ হলো আমার পাশে বসা, জি ওর চোখে যা হয়েছে এর চাইতে বেশি তো আর কিছু হতে পারে না। জি তার প্রাইমারি স্ক্লেরার, আমি ডাক্তারি ভাষা বলি, চোখের যে সাদা অংশ সেখান দিয়ে গুলি ঢুকেছে, এটা রিপেয়ার হয়েছে, ওর কর্নিয়া রিপেয়ার হয়েছে, ওর লেন্স অপারেশন করা হয়েছে, ওর ভিট্রিয়াসের অপারেশন করা হয়েছে, রেটিনার অপারেশন করা হয়েছে, লাস্টে কর্নিয়া ইমপ্লান্টেশন করা হয়েছে। এইটা যদি আমরা বাংলাদেশে বসে করতে পারি তাহলে তো আমার দৃষ্টিতে মনে হয় না যে এর চাইতে বেশি চিকিৎসা বিদেশে কোনো হাসপাতাল দিতে পারবে। হ্যাঁ, একটা শুধু যে আমাদের কর্নিয়াটা সবসময় অ্যাভেলেবল না, যেটা ডক্টর কাদের বললেন, কিন্তু এখন কর্নিয়ার অ্যাভেলেবিলিটির একটা আমরা লাইন পেয়ে গেছি যে আসবে, সরকারি পর্যায়ে এটা চলে আসবে। তাহলে করে কর্নিয়া যদি আসে, আমার মনে হয় চোখের বেলায় সমস্ত চিকিৎসা বাংলাদেশে দেওয়া সম্ভব। যে বাংলাদেশ যেন তার সঠিক পথে আসলে এগিয়ে যায়, আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা শুধু বলতে চাই যে অনেকের জন্য সুদূর আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত কত অগণিত মানুষ চেষ্টা করেছে, সার্জনরা দফায় দফায় সার্জারি করেছে শুধু একজন অনেকের দৃষ্টি ফেরানোর জন্য। আবার এই অনেকের কথা যদি বলি, অনেকের মতো এরকম হাজারো ছাত্র তারা জীবন দিয়েছে, হাত পা চোখ হারিয়েছে শুধু বাংলাদেশকে সঠিক পথে রাখবার জন্য। কিন্তু বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা যদি এই বাংলাদেশের সংস্কার না করেই শুধুমাত্র একটি নির্বাচন করা, আবার ক্ষমতায় আসা, আবার একই রকম ফ্যাসিস্ট আচরণ করা, ওই বাংলাদেশ যদি সেই আগের পথে আসে, তাহলে এই যে এত আত্মদান, এত আত্মত্যাগ, এত চোখ হাত পা হারানো, জীবনের এই সব কিছু আসলে বৃথা হয়ে যাবে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের জন্য তাদের যে ত্যাগ, বাংলাদেশ যেন সেই সঠিক পথেই এগিয়ে যায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।